Hi everyone, welcome to my YouTube channel General Studies for Government Jobs. এর আগেও আমরা ভূগোল নিয়ে কিছু টপিক আলোচনা করেছিলাম যেটি আঞ্চলিক ছিল। তো আজকে আমরা প্রাকৃতিক ভূগোলের কিছু অংশ একটি ছোট্ট পার্ট আমরা আলোচনা করব, যেটি হচ্ছে সৌরজগৎ এবং পৃথিবী। এখানে আমরা কিছুটা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন এবং তার সাথে সাথে কিছু অবজেক্টিভ টাইপ কোশ্চেন করব। তো সৌরজগৎ এবং পৃথিবী যদি আমরা দেখতে চাই বা পড়তে চাই, তো তাহলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে এই সম্বন্ধে গবেষণাটা কখন শুরু হয়েছে। তো যেটি আমাদের অনেক সময় কোশ্চেন আসে এমসিকিউয়ে, যেটা প্রায় খ্রিস্টপূর্ব 3য় শতকে এরাটোস্থেনিসের হাত ধরে বা তারও আগে জিওগ্রাফির পথ চলা বা ভূগোলের পথ চলা শুরু হয়, এবং জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এরাটোস্থেনিস খ্রিস্টপূর্ব 3য় শতকে। এছাড়াও সৌরজগৎ এবং পৃথিবী রিলেটেড আর একটা যেটা করেছেন কাজ, সেটা হচ্ছে এরাটোস্থেনিস খ্রিস্টপূর্ব 250 সালে পৃথিবীর পরিধি নির্ণয় করেন জ্যামিতিক পদ্ধতি ব্যবহার করে। আমি আন্ডারলাইন করে দিলাম, দেখুন বুঝতে পারবেন। তারপরে সৌরজগৎ এবং পৃথিবী সম্বন্ধে পড়তে গেলে আমাদেরকে জানতে হবে, যেমন আমরা বলি পৃথিবী সৌরজগতের একটি অংশ, ঠিক সেরকম সৌরজগৎ কিসের অংশ। তো সেখান থেকে আমরা একটা পাই যেটি টপিক, সেটি হচ্ছে ছায়াপথ, যেটি আমরা দেখছি এখন। ছায়াপথ কাকে বলছে? ছায়াপথ কোনো একটি নক্ষত্র বা একটি মাত্র নক্ষত্র নিয়ে নয়, লক্ষ লক্ষ হাজার হাজার বা কোটি কোটি নক্ষত্র নিয়ে গঠিত হয় একটি ছায়াপথ, যেটিকে আমরা ইংরেজিতে গ্যালাক্সি বলি। ছায়াপথগুলির আকার নানান ধরনের হয়ে থাকে। কোনো সময় সেটি হয় পেঁচানো, ডিম্বাকার, বা অনেক সময় হয়ে থাকে যেটির কোনো নির্দিষ্ট আকার থাকে না বা নিরাকার। ঠিক সেরকম আমাদের সৌরজগতও একটি পেঁচানো ছায়াপথের অংশ, যেখানে সূর্য ছাড়াও রয়েছে প্রায় 10,000 কোটি নক্ষত্র। এটা একটা ইম্পর্টেন্ট নোট, যে সূর্য ছাড়াও প্রায় 10,000 কোটি নক্ষত্র আমাদের এই ছায়াপথে রয়েছে, যে ছায়াপথের আমরা সৌরজগৎ রয়েছে বা আমাদের সৌরজগৎ রয়েছে, তো যেটি আমরা আকাশগঙ্গা নামে পরিচিত বা মিল্কি ওয়ে। তো আমরা এখান থেকে একটা কোশ্চেন আসে, যেটি হচ্ছে যে সৌরজগৎ বা সৌর পরিবার কোন ছায়াপথের অংশ, বা আমরা কোন ছায়াপথের অংশ। তারপরের পয়েন্ট সৌরজগতের মধ্যে যেটি হচ্ছে সৌরজগৎ কি বা সৌরজগৎ আমরা কাকে বলবো। তো প্রথমে আমরা পড়লাম একটু যে আকাশগঙ্গা ছায়াপথের ক্ষুদ্রতম একটি অংশ হচ্ছে সৌরজগৎ। সূর্য ও সূর্যের মহাকর্ষ টানে সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ প্রভৃতিকে একত্রে সৌরজগৎ বলে বা সোলার সিস্টেম বলে। তাহলে আমাদের কি হচ্ছে? সৌরজগৎ হচ্ছে প্রথম আকাশগঙ্গা ছায়াপথের ক্ষুদ্রতম একটি অংশ। সূর্য এবং সূর্যের মহাকর্ষ টানে সূর্যের চারিদিকে যাবতীয় যা কিছু সূর্যের আকর্ষণে রয়েছে এবং তার চারিদিকে ঘুরছে, সেই সমস্তটিকে একত্রে বলা হচ্ছে সৌর পরিবার বা সৌরজগৎ। এটাই দেখুন, এখানে সব পয়েন্টগুলো করা রয়েছে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। সূর্য ও সূর্যের মহাকর্ষ টানে সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ সমস্তটিকে একত্রে সৌরজগৎ বলে। এরপর একটা ছবি আঁকা আছে, যেটির কারণ আমি পরে বলছি কেন আঁকা রয়েছে এটি। তারপরে গ্রহ সংক্রান্ত কিছু ধারণা যেটি রয়েছে। প্রথমে আমরা গ্রহ বলতে কি বুঝি বা গ্রহ কাকে বলে, তো তাহলে কি বলছি আমরা এখানে দেখুন। নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘূর্ণীয়মান নিজস্ব আলো উত্তাপহীন, এই বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করবেন। এটি মুখস্থ করার দরকার নেই, বুঝলে খুব দেখবেন খুবই সহজ জিনিস একটি। নক্ষত্রের আকর্ষণ, এটি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। নক্ষত্রের চারিদিকে ঘূর্ণীয়মান, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট নক্ষত্রকে কেন্দ্র করে তার চারিদিকে ঘোরে। নিজস্ব আলো ও উত্তাপহীন, যার নিজস্ব কোনো আলো নেই বা তাপ নেই। নক্ষত্রের আলোয় আলোকিত, নক্ষত্র থেকে অনেক ছোট, মহাকাশে ভাসমান পিণ্ডকে গ্রহ বলা হয়। আমরা যদি জানি যে পৃথিবীর আকার সূর্যের থেকে অনেক ছোট, বা সূর্যের আয়তন পৃথিবীর প্রায় 13 লক্ষ গুণ। এরপরে আমরা পড়ব সংখ্যা, অর্থাৎ সৌরজগতে গ্রহ রয়েছে কতগুলি। এ নিয়ে একটা মতভেদ আছে। কিছু কিছু বই আমরা দেখতে পাই বলার থাকে 9টি গ্রহ, কিছু কিছু বই লেখা থাকে 8টি গ্রহ, যেখানে প্লুটোকে বাদ দেওয়া হয়। তো সে ব্যাপারে আজকে আমি বলে দিই যে সৌরজগতে মোট গ্রহ সংখ্যা হচ্ছে বর্তমানে 8টি, যেটি আমরা এখানে দেখুন লেখা আছে সংখ্যা 9টি নিয়ে, উপরে দেখুন লেখা আছে এখন 8টি। তো তার কারণটা হচ্ছে 2006 সাল অবধি আমরা প্লুটোকে গ্রহের মধ্যে ভরতাম বা গ্রহের মধ্যে ধরে নিতাম, কিন্তু এখন তারপরে সেটিকে বামন গ্রহ বলা হচ্ছে, সেটি আমরা পরে এখানে পড়ছি। তো সেই গ্রহগুলির মধ্যে রয়েছে বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। তো এগুলিকে আবার আমরা দুটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে অন্তস্থ গ্রহ
আর একটা হচ্ছে বহিস্থ গ্রহ, আন্ডারলাইন করে দিলাম, বুঝতে পারবেন। তো বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী যেগুলি সূর্যের কাছে অবস্থান করছে সেগুলোকে বলা হচ্ছে অন্তস্থ গ্রহ, আর অন্যদিকে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এগুলিকে বলা হচ্ছে বহিস্থ গ্রহ। তো এই দেখুন তার নিচে লেখা আছে প্লুটো গ্রহটি বর্তমানে বামন গ্রহ নামে পরিচিত, আন্ডারলাইনও করা আছে। তারপরে এই সৌরজগৎ থেকে কিছু কিছু জানার বিষয় আমরা যেগুলো দেখব, যে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ এবং বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, এটা আমরা সকলেই জানি। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ এবং দূরের গ্রহ হচ্ছে প্লুটো। তারপর রয়েছে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। এখানে এটি অবজেক্টিভের জন্য তো ঠিক আছে, কিন্তু অনেক সময় কোশ্চেন আছে পৃথিবীকে কেন নীল গ্রহ বলা হয়, তো ভিডিওতে সমস্তটা বলা সম্ভব নয়, আমি পরে এই নিয়ে আর একটি ভিডিও বানিয়ে দেবো। তারপরের পয়েন্ট রয়েছে শুক্র উষ্ণতম উজ্জ্বলতম গ্রহ, অর্থাৎ সৌরজগতের মধ্যে শুক্র গ্রহ হচ্ছে সবথেকে বেশি গরম এবং সবথেকে বেশি উজ্জ্বল। তো এখান থেকেও আমাদের মনে আর একটা কোশ্চেন আসতে পারে যে শুক্র তো সূর্যের সবথেকে কাছের গ্রহ নয়, বুধ সবথেকে কাছের গ্রহ, কিন্তু সবথেকে উষ্ণতম কেন, এটি আমাদের কোশ্চেন আছে। তো আমরা এই ব্যাপারটিও সেই ভিডিওতেই আমরা পরিষ্কার করে দেবো। আর উজ্জ্বলতম কারণ আমরা জানি যে শুক্র গ্রহকে আমরা সন্ধ্যা তারা বা শুকতারা হিসাবে জানি, তো সেটি আমরা সেই থেকে বুঝতে পারবো যে এটি হচ্ছে উজ্জ্বলতম গ্রহ। তারপর রয়েছে শনি ও ইউরেনাসের বলয় লক্ষ্য করা যায়। তো আমরা যে 9টা গ্রহ বা 8টা গ্রহের নাম পড়লাম তার মধ্যে শনি এবং ইউরেনাসের বলয় লক্ষ্য করা যায়, যেটি একটি অবজেক্টিভ কোশ্চেন হিসেবে খুব ইম্পর্টেন্ট। আবার এখান থেকেও একটা ডেসক্রিপটিভ হিসেবে কোশ্চেন হতে পারে যে কোন গ্রহতে বলয় লক্ষ্য করা যায় বা বলয় দেখা যায়, বা বলয় দেখা যেতে গেলে কি বৈশিষ্ট্য দরকার, বা শনি এবং ইউরেনাসই কেন বলয় দেখা যায়, তো সেটিও আমরা ওই ভিডিওটিতেই ক্লিয়ার করে দেবো। তারপর রয়েছে গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। দেখুন আমি আন্ডারলাইন করে দিলাম বিপরীতে ঘোরে। তো এটির জন্যই আমি ওপরে একটা ছবি এঁকেছিলাম, মনে করে দেখুন বুঝতে পারবেন। এই যে ছবিটি, যেটি এখানে পুরো সৌরজগতই তো আঁকা সম্ভব হয়নি, তো কিন্তু এখানে আমি যেটুকু বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটি হচ্ছে, এখানে আমি সমস্তটা আঁকতেও পারিনি। মাঝখানে একটি সূর্য এবং চারিদিকে যে গ্রহগুলি ঘুরছে, এখানে দেখুন তীর চিহ্নদের দেখানো আছে যে গ্রহগুলির ঘূর্ণনের দিক, অর্থাৎ এটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে নয়, ঘড়ির কাঁটার বিপরীতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি ঘুরছে। আর একটা রয়েছে যেটি লাস্ট, সেটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব সর্বাধিক, অর্থাৎ সৌরজগতে যে সমস্ত গ্রহ রয়েছে তার মধ্যে সবথেকে ঘনত্ব বেশি হচ্ছে পৃথিবীর। তারপরে এবার যে মঙ্গল লাল গ্রহ নামে পরিচিত, এখানেও এটি অবজেক্টিভ টাইপসের কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, যে লাল গ্রহ কোন গ্রহকে বলা হয় বা সৌরজগতে কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত। তো এখানেও আর একটা ডেসক্রিপটিভ টাইপের কোশ্চেন হয়ে থাকে যে মঙ্গলকে আমরা কেন লাল গ্রহ বলি, সেটিও আমরা ওই ভিডিওটিতেই বলে দেবো। তারপর রয়েছে বৃহস্পতির আবর্তন বেগ সবথেকে বেশি। এটা আমরা জানি বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবথেকে বড় একটি গ্রহ, এবং সেই কারণেই তার ব্যাসার্ধ বা রেডিয়াসও সবথেকে বেশি, এবং সেই জন্য সেখানে আবর্তন বেগও সবথেকে বেশি। তারপর রয়েছে গ্যানিমিড, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ। সৌরজগতে যত উপগ্রহ রয়েছে তার মধ্যে সবথেকে বড় হচ্ছে গ্যানিমিড, যেটি হচ্ছে একটি বৃহস্পতির উপগ্রহ। তারপরের যে পয়েন্টটি রয়েছে সেটি ভুল, এখানে ভুল করে টোকা হয়েছে বা এখানে নোট করা হয়েছে, যেটি লেখা হচ্ছে শনির উপগ্রহ সংখ্যা সর্বাধিক, এটি ভুল। তো এটি হচ্ছে বৃহস্পতির উপগ্রহ সংখ্যা সর্বাধিক 67টি, শনির 62টি। তো এটি এখানে ভুল, আপনারা একটু করে নেবেন, কারেকশন করে নেবেন। তারপর হচ্ছে ইউরেনাস সবুজ গ্রহ নামে পরিচিত। এখানেও ঠিক ওই রকমই শর্ট কোশ্চেন এটা হতে পারে একটি, আবার ডেসক্রিপটিভ কোশ্চেন আসতে পারে যে ইউরেনাসকে কেন সবুজ গ্রহ বলা হয়। তারপর এটি আমরা শুধু ভূগোল নয় বা অনেক সাবজেক্টেই পড়েছি, যে সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়, এটা আমরা অনেকবার পড়েছি এর আগে। এরপর আমরা পড়ব উপগ্রহ সংখ্যা, অর্থাৎ সৌরজগতে উপগ্রহ সংখ্যা। এখানে দেখুন বলা আছে সৌরজগতের মোট উপগ্রহ সংখ্যা হচ্ছে 184টি। তো এখানে তার মধ্যে ইম্পর্টেন্ট গ্রহগুলির উপগ্রহগুলি আমরা এখানে লিস্ট একটা বানিয়ে দিয়েছি পড়ার সুবিধার জন্য, যেটি থেকে আমরা খুব সহজেই বা সবগুলিকে একসাথে পড়ে নিতে পারবো বা দেখে নিতে পারবো। প্রথমে আমরা বলছি পৃথিবী, যার উপগ্রহ সংখ্যা হচ্ছে 1টি, যা আমরা সবাই জানি চাঁদ। মঙ্গল, তারপর যার উপগ্রহ সংখ্যা হচ্ছে 2টি, তার মধ্যে হচ্ছে ডাইমস ও ফোবস। বৃহস্পতি, যার উপগ্রহ সংখ্যা 700টি, যেটি আমি বললাম সবথেকে বেশি উপগ্রহ সংখ্যা বৃহস্পতি, যেটি এখানে মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে 67, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্যানিমিড, যেটা হচ্ছে সৌরজগতের সবথেকে বড়,
আর একটি ইউরোপা। শনির 62টি বা 62টি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টাইটান। ইউরেনাস, যার হচ্ছে 27টি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিরান্ডা। নেপচুন, যার উপগ্রহ সংখ্যা হচ্ছে 14টি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রাইটন। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে টাইটান আর ট্রাইটন এই দুটি কিন্তু অনেক সময় গুলিয়ে যায়, শনির একটি, নেপচুনের অন্যটি। তো ট্রাইটন হচ্ছে নেপচুনের আর টাইটান হচ্ছে শনির, এই দুটো একটু খেয়াল রাখবেন। আর প্লুটোর 5টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চারণ। এরপরে আমরা একটা জিনিস আগে পড়ে এলাম যে প্লুটোকে আমরা 2006 সালের পর থেকে বামন গ্রহ বলছি। তো কেন আমরা বামন গ্রহ বলছি বা বামন গ্রহ কী, সেটা আমরা এখানে দেখে নেব। ড্রপ প্ল্যানেট বা বামন গ্রহ কোনগুলিকে বলি? যে সমস্ত গ্রহেরা নিজেদের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এসে পড়লে তা সরিয়ে দিতে পারে না, অর্থাৎ তাদের নিজস্ব কোনো ফোর্স কাজ করে না যে তার রাস্তায় যদি কোনো মহাজাগতিক বস্তু এসে পৌঁছায় তো সেগুলোকে সে সরিয়ে দেবে, সেই সমস্ত গ্রহগুলিকে বলা হচ্ছে বামন গ্রহ, যার মধ্যে হচ্ছে প্লুটো। দেখুন তারপরে লেখা আছে 2006 সালের পর বা আগে পর্যন্ত প্লুটোকে আমরা সাধারণ গ্রহ মতোই বিবেচনা করতাম। 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেন। তো এটা 2006 সালের আগে একরকম তথ্য পাবেন, 2006 সালের পর একরকম তথ্য। এখনও এটি নিয়ে অনেক মতভেদ রয়েছে যে গ্রহ সংখ্যা 8টি না 9টি। এরপরে আমাদের বিষয় হচ্ছে সৌরঝড় বা সোলার স্টর্ম, যেটাকে আমরা বলি। তো সূর্যের যে আলোকিত বাইরের অংশ, যেটাকে আমরা বর্ণমণ্ডল বলি, সেখানে যে রিয়াকশানটা হচ্ছে যে জায়গায়, সেটাকে আমরা বলছি করোনা বা ছটা মণ্ডল। এটা এখানে রয়েছে, এটা অনেক সময় শর্ট নোট আসে, করোনা বা ছটা মণ্ডল কী, বা মাল্টিপল চয়েসও আসে অনেক সময়। তো সেই করোনা বা ছটা মণ্ডলে যখন ছোট ছোট বিস্ফোরণ ঘটে তখন প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। এই যে গ্যাস রশ্মি, আয়নিত কণা ছড়িয়ে পড়ছে, এটিকেই বলা হচ্ছে সৌরঝড়। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয়, এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রতি 11 বছর অন্তর এই ঝড় জোরালো হয় বা এই ঝড়ের তীব্রতা বৃদ্ধি পায়, এবং এই যখন তীব্রতা বৃদ্ধি পাচ্ছে তখন আমাদের এখানেও গোলযোগ দেখা যায় কিছু যোগাযোগ মাধ্যমে বা কমিউনিকেশন সিস্টেমে। তারপরে আমাদের রয়েছে সৌরকলঙ্ক, যেটি হচ্ছে সূর্যের, আমরা চন্দ্রকলঙ্কের আগে পড়েছি বা চন্দ্রকলঙ্ক শুনেছি হয়তো, যেটি আমরা পরে বলে দেবো। সৌরকলঙ্কটি কি? সূর্যের গায়ে যে বর্ণমণ্ডল বা ছটা মণ্ডল বা করোনা আমরা যেটা দেখলাম, সেখানে সমস্ত জায়গা বা সর্বত্র কিন্তু একই ধরনের উত্তাপ আমরা দেখতে পাই না, কোথাও কম কোথাও বেশি। তো যেসব জায়গাগুলিতে, এখানে দেখুন প্রথমেই বলা যায় সূর্যের গায়ে উত্তাপ সর্বত্র সমান নয়। কম উত্তপ্ত জায়গাগুলি একটু কম উজ্জ্বল হয়, অর্থাৎ যে জায়গাগুলি উত্তাপ কম সেগুলো একটু উজ্জ্বলও কম, যা দূর থেকে কালো দাগের মতো দেখায়। এই কালো দাগগুলিকে বলা হয় সৌরকলঙ্ক। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে সৌরকলঙ্ক বলতে আমরা কি বুঝি বা সৌরকলঙ্ক কাকে বলে। এগুলো আদতে কোনো কালো দাগ নয়, এগুলো হচ্ছে কম উত্তপ্ত সূর্যের বাইরের অংশ, যেগুলি আমরা দূর থেকে কালো দাগের মতো দেখতে পাই। এরপরে রয়েছে ধূমকেতু বা কমেটস, যেটাকে আমরা বলছি। কি বলছে এখানে? ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। তো এর সংজ্ঞাটি খুবই ছোট, ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। কিন্তু এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়। তো এটি প্রথম থাকে না, সূর্যের কাছে যখন এসে পৌঁছায় তখন এই বৈশিষ্ট্যটি আমরা দেখতে পাই। আর একটা যেটা প্রধান বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ধূমকেতুর একটি নির্দিষ্ট পর্যায়কাল থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর ধূমকেতুকে আমরা দেখতে পাই। তো তার মধ্যে উদাহরণ, যেটা আমরা নাম হয়তো শুনেছি এর আগে অনেকবার, যে হ্যালির ধূমকেতু, যেটি 76 বছর বাদে বাদে দেখা যায়। দেখুন আন্ডারলাইন করাই আছে আমার অলরেডি। শেষবার দেখা গেছিলো 1986 সালে এবং ভবিষ্যতে আবার দেখা যাবে 2062 সালে। তো আপনি 1986 সাথে 76 যোগ করলে সহজেই নিজের হিসাব বুঝতে পারবেন। তারপরে রয়েছে গ্রহাণুপুঞ্জ বা অ্যাস্ট্রয়েড। গ্রহের মতোই ছোট ছোট আরও অনেক কিছু থাকে বা জ্যোতিষ্ক রয়েছে, যেগুলি সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। অর্থাৎ শুধুমাত্র গ্রহ উপগ্রহগুলোই কিন্তু সূর্যকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে না, তার সাথে সাথে অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা জ্যোতিষ্ক যেগুলিকে আমরা বলছি সেগুলোও ঘুরছে। সেগুলোকে এক একটিকে বলা হচ্ছে গ্রহাণু। সেগুলি নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়। এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলে। নামটা শুনেই বুঝতে পারছেন পুঞ্জ থেকে, যেটি কোনো একটিকে বোঝাচ্ছে না, সমস্তগুলিকে একসাথে বলা হয় গ্রহাণুপুঞ্জ। তো সৌরজগতের ঠিক সেরকমই হাজার হাজার গ্রহাণুপুঞ্জ রয়েছে, যার মধ্যে সেরেস হচ্ছে সৌরজগতের সবথেকে বড় গ্রহাণু।
এটি প্লুটোরও বাইরে, অর্থাৎ সৌরজগতের সবথেকে দূরে, যদি আমি গ্রহ হিসাবে দেখতে চাই প্লুটোরও দূরে, প্লুটোর থেকেও দূরে অবস্থান করে। তো আজকে এত দূরই আমি বললাম। আজকে যে ডাউটগুলো রইলো বা যে কোশ্চেনগুলো আমি আপনাদেরকে বললাম সেগুলো পারলে আপনারাও চেষ্টা করবেন, না হলে আমি নিশ্চয়ই পরের ভিডিওটিতে সেই কোশ্চেনগুলোর উত্তর বা সেগুলো কী হবে তা আলোচনা করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর শেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে, আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, বা আপনাদের যদি কোনো মন্তব্য থাকে ভিডিওটির ব্যাপারে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।